ইরিন মাথা নিচু করে বসে থাকে। তার খুব লজ্জা লাগছে এখন। নিজের সাথে ঘটা এমন ঘটনায় সে কিছুটা ট্রমাতেও পড়ে গেছে। সবসময় এমন যাত্রায় সে গাড়ির জানলার দিকেই বসে। তার পাশে মা কিংবা ভাই সাপোর্ট হিসাবে থাকে। তবে আজ তাড়াহুড়ায় আর ইমনের ব্যথা পাওয়ায় সব এলোমেলো হয়ে গেছে। আর আজই এমন ঘটনার সম্মুখীন হতে হলো তাকে। ভাগ্যিস রিদান ছিল এখানে, নয়তো বাকি যাত্রাটুকু হয়তো তাকে এই লজ্জাকর মুহূর্তের মধ্যে দিয়ে যেতে হতো। কারণ এই ক্ষেত্রে প্রতিবাদ করার মতো কোনো সাহস তার নেই। আরো মিনিট 10 পরে তাদের যাত্রা সম্পন্ন হয়। বাস থেকে নেমে একটু দূরত্বেই তাদের বাসার গলি। রিদান এই পর্যন্তই থেমে যেতে চেয়েছিল, তবে ইমনের পায়ে ব্যথার জন্য সে ইমনের এক হাত কাঁধে নিয়ে সামনে এগিয়ে যায়। পেছনে ইরিন তার মায়ের সাথে আসতে থাকে। আস্তে আস্তে সে মাকে বাসের কাহিনী বলে। সুরাইয়া বেগম শুনে অবাক হন। তিনি সাথে থাকতেও যে মেয়ের সাথে এমন ঘটনা ঘটবে তিনি ভাবতেও পারেননি। রিদান ছিল বলেই এই যাত্রায় বেঁচে গেলেন। বাসায় পৌঁছে রিদান ইমনকে তার রুম পর্যন্ত পৌঁছে দেয়। বাসের দরজায় বেশ অনেকটা ভাঙা ছিল, অনেক গভীরভাবে কেটে গেছে ইমনের। এতক্ষণ বাইরে অন্ধকার বোঝা না গেলেও এখন সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে। ইরিন তাড়াতাড়ি করে ওষুধ ব্যান্ডেজ নিয়ে আসে, কিন্তু ইমনের আঘাত দেখে সে সাহস করতে পারছে না। তাই বাধ্য হয়ে রিদান নিজেই ইমনের আঘাতটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দেয়। তারপর সে না বসেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সুরাইয়া বেগম তাকে আটকে বলে, বাবা, রাত অনেক হলো, আজকে থেকে যাও। না আন্টি, আম্মু বাসায় একা আছে, এই রাতে কিছুই হবে না। কালকে তো কলেজে ক্লাস আছে, আমাকে বেরোতে হবে। 2 দিন বাসায় না থেকে বাসার পরিস্থিতিও ভালো না। সুরাইয়া বেগম আর জোর করেন না, তিনি ইমনকে ব্যথার ওষুধ দিতে থাকেন। ততক্ষণে রিদান চলে যাবে বলে ইরিন পিছু পিছু আসে। দরজার কাছে এসে ইরিনও কিছু বলতে গেলে তাকে থামিয়ে রিদান পিছু ফিরে ইরিনকে বলে, সব ক্ষেত্রে চুপচাপ থাকা ঠিক না। নিজের ভালোর জন্য হলেও প্রতিবাদ করতে হয়। মুখে তুমি চটপটা হলেও কাজে কর্মে আস্ত গর্ধব একটা মেয়ে। নিজের ভালোর জন্য হলেও নিজেকে পরিবর্তন করো। আর হ্যাঁ, আমার বোন এখন তোমার ভাবি হয়, সম্মান দিতে শিখো। বিনা কারণে কাউকে দোষী বানিয়ে বিপদ বাড়াতে যেও না। শিক্ষক হিসাবে কিছু শিক্ষাদান করা আমার কর্তব্য, আর শিক্ষার্থী হিসাবে সেই শিক্ষা হৃদয়ে ধারণ করা তোমাদের কর্তব্য। কথাগুলো মাথায় থাকে যেন। রিদান নিজের মতো ইরিনকে কিছু কথা বলে বেরিয়ে যায়। ইরিন দরজা আটকে বিড়বিড় করতে থাকে, এসেছিলাম একটু ধন্যবাদ জানাতে, তা তো শুনলই না, উল্টো জ্ঞান দিয়ে গেল। আমার পরিবারের ব্যাপারে নাক গলাবে কেন? আমার ভাবি আমার যেমন ইচ্ছা তেমন বিহেভ করব। আসছে ঢঙের জ্ঞান দিতে। একটু সাহায্য করে মাথা কিনে নিয়েছে যেন। মাঝরাতে হঠাৎই প্রিয়ার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই নিজেকে কারো বাহুডোরে বন্দি বুঝতে পেরে একটু চমকে ওঠে। তবে কিছুক্ষণের মধ্যে খেয়াল হয় এটা পিয়াস, তারই স্বামী। মনে পড়তেই নিজের অবস্থান বুঝে একটু লজ্জা লজ্জা লাগতে থাকে। কিন্তু পিয়াস তো তখনও পুরোপুরি ঘুমে আছে। এই ঘুমেও তাকে কেমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। পিয়াসের জ্বরের কথা খেয়াল হতেই সে হাত উঁচিয়ে কপাল গলা চেক করলো। লোকটা পুরো ঘেমে আছে। হয়তো তখন ওষুধ খাওয়ানোতে জ্বর ছেড়ে দিয়ে এমন ঘেমেছে। এখন এমন জড়াজড়ি অবস্থায় প্রিয়ার একটু অস্বস্তি হচ্ছে। সে পিয়াসের বাহুডোর থেকে সরে যেতে নিলেই পিয়াসের ঘুম ভেঙে যায়। সে প্রিয়াকে না ছেড়ে হাতের বাঁধন একটু হালকা করে। তারপর ঘুমন্ত কণ্ঠে বলে, এমন নড়াচড়া করছো কেন? অসুবিধা হচ্ছে আমার? ছাড়ুন আমায়, আমার অস্বস্তি হচ্ছে। চুপ করো, ঘুমোতে দাও আমায়। আমার ঘুম হয়নি এখনো, ছাড়ুন, আমি ওয়াশরুমে যাব। প্রিয়ার কথা শুনে পিয়াস তার হাতের বাঁধন আলগা করে। প্রিয়া ছাড়া পেয়ে তাড়াতাড়ি করে উঠে পড়ে। ওয়াশরুম থেকে এসে সে দূরত্ব বজায় রেখে শোয়। ভেবেছে পিয়াস হয়তো ঘুমিয়ে আছে। তবে লোকটা তাকে অবাক করে দিয়ে পুনরায় তাকে এক হাতে টেনে নিজের সাথে জড়িয়ে ধরে। প্রিয়া ছটফট করে উঠে বলে, ছাড়ুন আমায়, আমার অস্বস্তি হচ্ছে। আজকেই তো, তারপর অনেক দিন ছাড় পেয়ে যাবে, আর ডিস্টার্ব করবো না। প্রিয়ার খেয়াল হয় পিয়াস তার সাথে আজকে রাতটুকুই আছে, কালকেই তো সে চলে যাবে। তারপর কবে না কবে আসে তার কোনো ঠিক নেই। পুনরায় মনে পড়ে লোকটার শাস্তি দেওয়ার অভিনব পদ্ধতির কথা। তাকে এক রাতে বশ করে নিয়ে তারপর ছেড়ে চলে যাবে। এটা তো শাস্তির থেকে কোনো অংশে কম না। হঠাৎ সে নিজেও পিয়াসকে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে দেয়। তা অনুভব করে পিয়াস মুচকি হাসে। বুঝতে পারে তার বউ তার ফাঁদে পা ফেলেছে, তার ভালোবাসার ফাঁদে পড়ে গেছে। সে প্রিয়ার কানের কাছে মুখ নিয়ে বলে, এত তাড়াতাড়ি তুমি গলে যাবে তা আমি আশা করিনি। আমাকে কি পাথর মনে হয় আপনার? হুম, একদম মোমের মতো মনে হচ্ছে তোমায়। অল্পতেই গলে আমার সাথে মিশে গেছো তুমি। চুপ করুন, আপনি অনেক খারাপ। অল্প সময়ের জন্য এসে আমায় কষ্ট দিয়ে যাচ্ছেন। আমি আপনাকে ছাড়া একা থাকবো কিভাবে? ঘোরে পড়ে গেছো তুমি। কথাগুলো রেকর্ড করে পুনরায় তোমায় শোনালে নিজেই তো লজ্জা পাবে। লজ্জা তো আপনিই দিচ্ছেন। মাঝরাতে উঠে আমায় ইমোশনাল করার পায়তারা করছেন। আর তুমিও এই সময় পাক্কা আদুরে বউয়ের মতো বিহেভ করছো। এতে আমার দোষ কি বলো? কথা শেষ করে পিয়াস হঠাৎ তার গালে ছোট্ট করে ঠোঁট ছুঁয়ে দেয়। প্রিয়া লজ্জা পেয়ে পিয়াসের বুকের মাঝে ঢুকে পড়ার চেষ্টা করে। পিয়াস হেসে তাকে জড়িয়ে ধরে বলে, ঘুমাও। মাঝরাতে ঘুম ছাড়া আর কিছুই মাথায় আসছে না। গত 2 রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি। খালি ভেবেছি যা সিদ্ধান্ত নিচ্ছি তা কি আদতে ঠিক হচ্ছে কিনা।
তুমি আবার ঝোঁকের বসে মেসেজের সিদ্ধান্ত জানালে কি না? তবে এখন মনে হচ্ছে আমার সিদ্ধান্তটাই ঠিক ছিল, নয়তো মাঝরাতে এমন আদরে মুহূর্ত পেতাম না। প্রিয়া কিছুই বলে না, মন ভরে পিয়াসের কথা শুনতে থাকে। খুব ভালো লাগছে পিয়াসের এই ঘুম জড়ানো কণ্ঠ শুনতে। ভেতরে ভেতরে শান্তি অনুভূত হচ্ছে। প্রিয়াকে চুপ থাকতে দেখে পিয়াস বলে, ঘুমাও না কেন? আপনি কালকে কখন চলে যাবেন? বিকালের দিকেই রওনা দেব। আসবেন কবে আবার ঠিক নেই। খুব অন্যায় করলেন আমার সাথে। করলে করেছি, আমি মোটেও অনুতপ্ত নই। আমাকে আরো দুর্বল বানিয়ে দিলেন। এতদিন আমি কি করব? অপেক্ষা করবে। আমি না আসা পর্যন্ত অপেক্ষা করে যাবে। কতদিন? যতদিন লাগে। খুব কষ্ট দিচ্ছেন আমায়। তোমায় কষ্ট দেওয়ার অধিকারটাও একান্তই আমার। অপেক্ষা করবে আমার জন্য। অপেক্ষা যত বাড়বে ততই আমায় কাছে পাওয়ার জন্য তুমি উতলা হবে, ততই তোমার মাঝে আমার প্রতি ভালোবাসা গাঢ় হবে। আর আমি যেদিন ফিরবো, আমার জমানোর সকল ভালোবাসা তোমায় উজাড় করে দেব। আমার ভালোবাসায় তোমায় মুড়িয়ে রাখবো। আগুনে পুড়ে যেমন সোনা খাঁটি হয়, তেমনি অপেক্ষার আগুনে পুড়তে পুড়তে তোমার ভালোবাসাও খাঁটি হবে। তখন অনুভব করবে ভালোবাসা কত সুন্দর এক অনুভূতি। প্রিয়া আর পিয়াস দুজনে মিলে বেরিয়েছে একটু ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। তারা ছোটখাটো একটা পার্ক সদৃশ এলাকায় সময় কাটাতে এসেছে। প্রিয়ার হাত পিয়াসের হাতের মুঠোয় বন্দি। পিয়াস তাকে নিয়ে একটা খোলা জায়গায় এসে বসে। সকাল সকাল পার্কে মানুষ কম আছে, তবে বেলা বাড়লেই এখানটা লোক সমাগমপূর্ণ হয়ে উঠবে। তখন স্কুল কলেজের ছুটি হলে ছাত্রছাত্রীরা চলে আসবে সময় কাটাতে। এই সকালের সময়টুকুই এখানে একটু কম ভিড় থাকে। পিয়াস আশেপাশে তাকিয়ে প্রিয়াকে বলে, কি খাবে বলো? ঝালমুড়ি, ফুচকা, আইসক্রিম, আচার? না, আচার থাক। বাকিগুলো কোনটা খাবে? আচার নয় কেন? এখনো সময় হয়নি। সময় হলে অনেকগুলো এনে দিব। কিসের সময়? পিয়াস প্রিয়ার দিকে তাকায়। তার তাকানো দেখে প্রিয়া বুঝে ফেলে পিয়াসের কথার মানে। তাই সে মুখ ফিরিয়ে নিয়ে বলে, মজা করছেন আমার সাথে? একদমই না, আমি সত্যি কথাই বলেছি। আমি এখনই আচার খাবো। কিন্তু এখন তো কথা বলবেন না, আমাকে আচারই এনে দিতে হবে। প্রিয়ার জেদ দেখে পিয়াস মুচকি হাসে। তারপর তাকে বসতে বলে সে একটু দূরে থাকা একটা স্টল থেকে আচার আনতে যায়। ততক্ষণ প্রিয়া চুপচাপ বসে প্রকৃতি দেখতে থাকে। তবে কিছুক্ষণ সময় পেরোলেও পিয়াসের আর দেখা পাওয়া যায় না। সে আশেপাশে তাকিয়ে পিয়াসকে খুঁজতে শুরু করে। মুহূর্তের মধ্যে একটা লোক উধাও হয়ে যায় কিভাবে? প্রিয়া উঠে পড়ে আশেপাশে খুঁজতে থাকে। এই জায়গা তার পরিচিত, বেশ কয়েকবার বান্ধবীদের সাথে এসেছে। তবে এখন পিয়াসকে না পেয়ে সে ফোন করতে গেলে সে খেয়াল করে তার ফোনটাই তো আনেনি সে। আসার আগে ফোনে চার্জ না থাকায় সে চার্জে দিয়েছিল, তারপর আনতে ভুলে গিয়েছে। এখন সে টেনশনে পড়ে যায়। এলোমেলো হাঁটতে গিয়ে হঠাৎ তার হাতে টান পড়ে। হকচকিয়ে গিয়ে পেছন ফিরতেই সে পিয়াসকে দেখতে পায়। পিয়াস তার হাত টেনে ধরে কিছুটা রাগ দেখিয়ে বলে, তোমাকে বসে থাকতে বলিনি? এলোমেলো ভাবে হাঁটছিলে কেন? ফোন কোথায় তোমার? জায়গায় না পেয়ে ফোন দিলাম, ধরনি কেন? প্রিয়া একটু অস্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আপনি কোথায় উধাও হয়ে গিয়েছিলেন? আমি তো আপনাকে খুঁজতে উঠেছিলাম। পিয়াস হাতের প্যাকেট দেখিয়ে বলে, একটা জিনিস চোখে পড়লো, সেটাই আনতে গিয়েছিলাম। এরই মাঝে তুমি হারিয়ে গিয়েছো। কি এনেছেন? চলো বসি আগে। প্রিয়া পিয়াসের সাথে পূর্বের জায়গায় এসে বসে। তারপর পিয়াস প্যাকেট থেকে এক গোছা চুড়ি বের করে। নীল সাদার মিশ্রণে চুড়িটা অসম্ভব সুন্দর লাগছে। প্রিয়া উচ্ছ্বাসিত হয়ে বলে, এটা আমার জন্য? না, এটা আমার গর্ধব বোকা বউটার জন্য। প্রিয়া গাল ফুলিয়ে বলে, নিব না আমি, দিব না আমি। মুখে কথা বললেও পিয়াস নিজ হাতে প্রিয়ার হাত টেনে এনে চুড়িগুলো পরিয়ে দিতে থাকে। চুড়ি পরাতে পরাতে বলে, তোমার জন্য আচার আনতেই গিয়েছিলাম। তখনই দেখলাম কয়েকটা মেয়ে এসব ব্যাগ থেকে নামিয়ে টেবিলে সাজাচ্ছে। হয়তো মাত্রই আসলো, দূর থেকে চোখে পড়ায় কিনে নিলাম। প্রিয়ার হাতের দিকে দৃষ্টি রেখে বলে, অনেক সুন্দর এটা, দেখুন আমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে। ম্যাচিং হয়নি বোকা, আমি দেখে শুনে এনেছি। কথায় কথায় বোকা গর্ধ বলবেন না তো আমায়। তো কি বলবো? জান, সোনা, পাখি? দেখো, এসব মিথ্যে কথা আমি বলতে পারবো না। তুমি যা, আমি তা বলেই ডাকবো তোমায়। আপনি কিন্তু ইনডাইরেক্টলি আমাকে অপমান করছেন। হুম, আমি ডিরেক্টলি বলছি তোমায়। প্রিয়া গাল ফুলিয়ে পিয়াসের থেকে মুখ সরিয়ে নেয়। সে আশেপাশের প্রকৃতির দিকে মনোযোগ দেয়। তখন পিয়াস আলগোছে তার হাত টেনে আঙুলের ভাঁজে আঙুল প্রবেশ করায়। পিয়াসের স্পর্শে প্রিয়া একটু গলে গিয়ে বলে, আপনি আমার সাথে এখনই বাসায় যাবেন না? না যাওয়ার সম্ভাবনা বেশি, তোমাকে আমাদের বাড়িতে যেতে হবে। আম্মু অপেক্ষা করছে তো, তুমি যাবে আমার সাথে? আমি আগে যাইনি কখন আপনাদের বাসায়, এখন যাবে। তোমার স্বামীর সাথে স্বামীর বাড়ি যাবে। আপনার আম্মু কিছু মনে করবে না? বরং ছেলের বউকে পেয়ে আরো খুশি হবে। প্রিয়া অল্প হেসে মাথা নাড়ায়। হঠাৎ কিছু একটা মাথায় আসতেই সে পিয়াসের কপালে হাত দেয়। রাতের পর আর পিয়াসের জ্বর আসেনি। এখন তার শরীরটা একটু গরম অনুভব হওয়ায় প্রিয়া একটু মুখটা ভার করে বলে, আপনি এখনো পুরোপুরি সুস্থ হননি। ফোন করে আর কয়েকটা দিন ছুটি নিতে পারবেন না? সম্ভব না। এখানে আসার আগেই তো কয়েকদিন ছুটি কাটিয়ে ফেলেছি। ভুলটা তোমার। আর 2 দিন আগে তুমি আমায় বিয়ের প্রস্তাবটা দিলে 2 দিন বেশি তোমার সাথে থাকতে পারতাম।
পুরনো কথা তোলায় প্রিয়া বেশ লজ্জা পায়। সে ধীর কণ্ঠে বলে, আগে তো ভালোবাসাটা অনুভব করতে পারিনি, তবে আপনার আঘাত লাগার কথা শুনে ভেতরে ভেতরে অনেক কষ্ট হচ্ছিল। কোনো কিছুতেই মনকে স্থির করতে পারছিলাম না। শেষে বুঝলাম আপনাকে ছাড়া আমার গতি নেই। এই কয়েকদিনেই মনের ভেতর জেকে বসে গেছেন আপনি, তাই তো বাধ্য হয়ে অমন কথা বলতে হয়েছিল আমায়। পিয়াস মুচকি হেসে বলে, আমার কাছে কিন্তু মোটেও অবাক লাগেনি। আমি জানতাম এমন কিছুই ঘটবে। সেটা সেদিন তোমার মেজর সাহেব ডাক শুনেই ধারণা করতে পেরেছিলাম। আপনি খুবই খারাপ জানেন, সব বুঝেও আমাকে কষ্ট দিয়েছেন। আমি নিজ থেকে আপনাকে মেসেজ দিলে ইগনোর করেছেন, ইচ্ছে করে এসব করেছেন আমায় কষ্ট দেওয়ার জন্য। পিয়াস পিয়ার হাতে আচারের প্যাকেট তুলে দিয়ে বলে, তুমি ভুল বুঝছো। আমি তোমার মনে ভালোবাসা জাগ্রত করেছি। সেই সাময়িক কষ্টের বিনিময়ে তুমি পিয়াস নামক সুখ পেয়েছো। আপনি সুখ নামক অসুখ ছাড়া আর কিছুই না। এই একদিনের সুখের বিনিময়ে আমায় দীর্ঘদিনের অসুখের রোগী বানিয়ে দিয়ে চলে যাবেন আবার বলছেন। এসব কথা বাদ দাও তো, দেখতে দেখতে সময় কেটে যাবে দেখবে। তাছাড়া এখন তো তুমি আমার, অবাধে কথা বলতে পারবো আমরা, দেখবে কখনো মনেই হবে না এই দূরত্বের কথা। দুধের স্বাদ ঘোলে মেটানোর কথা বলছেন। আপনি মানুষটা বড্ড খারাপ। এই খারাপ মানুষটাই তোমার স্বামী। এখন বসে বসে আচার খাও, সেই কখন এনে দিয়েছি। প্রিয়া পিয়াসের সাথে টুকটাক গল্প করতে থাকে। তাদের গল্পের বেশিরভাগই পিয়াসের পেশা নিয়ে চলতে থাকে। আবার মাঝে মাঝে পিয়াস বিভিন্ন কথা বলে তাকে লজ্জা দিতে থাকে। রাতে ইমনের ব্যথা পাওয়ার খবরটা আর পিয়াসকে জানানো হয়নি। সুরাইয়া বেগম ইচ্ছে করেই শোনাননি, এমনি বড় ছেলে নিজেই অসুস্থ, সেখানে ছোটটার কথা বললে আরো টেনশন করবে। ভাই বোনকে বড্ড ভালোবাসে পিয়াস। নেহাত চাকরির জন্য সেভাবে কাছে পায় না, আদর ভালোবাসা দিতে পারে না, তবে দূর থেকে চেষ্টা করে নিজের সর্বোচ্চ দিয়ে মা আর ভাই বোনকে সহযোগিতা করতে।